দ্য মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত ক্লাস 11-এ মানে ফার্স্ট সেমিস্টারে তোমাদের একটি নতুন প্রোজ অ্যাড করা হয়েছে, দ্য মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড। এর আগে তোমাদের 3টি প্রোজ ছিল, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, স্বামী অ্যান্ড মাদার ওরশিপ আর অমরনাথ। তার সাথে এই চতুর্থ প্রোজটি তোমাদের যুক্ত করা হয়েছে, যেটি আজ আমাদের আলোচ্য বিষয়। তো দেখো, দ্য মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড। প্রথমে আমরা টাইটেলটা দেখে নেব। মডেল মানে তো তোমরা জানো, মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যার কাছে 1 মিলিয়ন পাউন্ড বা ডলার আছে, মানে সহজ ভাষায় বলতে গেলে কোটিপতি, খুব বড় লোক। তাহলে দ্য মডেল মিলিয়নিয়ার, তার মানে এমন একজন মডেল যে কিনা কোটিপতি। রিটেন বাই অস্কার ওয়াইল্ড। কি বলেছে? অস্কার ওয়াইল্ড ওয়াজ অ্যান আইরিশ প্লেরাইট, নভেলিস্ট, পোয়েট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। তো অস্কার ওয়াইল্ড হলেন একজন আইরিশ প্লেরাইট, নভেলিস্ট নাট্যকার, উপন্যাসিক, পোয়েট কবি এবং শর্ট স্টোরি রাইটার এবং ছোট গল্পের লেখক। বলো তো, তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আইরিশ আরেকজন প্লেরাইট রয়েছেন যার লেখা তোমাদেরকে দেওয়া হয়েছে পড়তে। কে বলো তো? অবভিয়াসলি জে.এম. সেঞ্জ। ওকে, রাইডার্স টু দ্য সি, যেটা ক্লাস 12-এর সিলেবাসে রয়েছে। তো দেখো, অস্কার ওয়াইল্ড একাধারে একজন আইরিশ প্লেরাইট ছিলেন, নাট্যকার, ঔপন্যাসিক, কবি এবং ছোট গল্পের লেখক। নোন ফর হিজ বার্বেড অ্যান্ড ক্লেভার উইট, হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল প্লেরাইটস অফ দ্য লেট ভিক্টোরিয়ান লন্ডন অ্যান্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেলিব্রিটিস অফ হিজ ডে। তাহলে অস্কার ওয়াইল্ড কিসের জন্য বেশি সাকসেসফুল প্লেরাইট হয়েছিলেন? বার্বেড অ্যান্ড ক্লেভার উইট, মানে তার খোঁচা লাগানো বা জ্বালা ধরানো এবং চালাক বুদ্ধিমত্তার জন্য তিনি সেই যুগের সমস্ত নাট্যকারদের মধ্যে একজন বিখ্যাত নাট্যকার হয়েছিলেন। কোন সময় না? লেট ভিক্টোরিয়ান যুগের, লেট ভিক্টোরিয়ান লন্ডনে। শুধু তাই নয়, তিনি তার সময়কার একজন মহান সেলিব্রিটিও ছিলেন। দেখো, এখানে প্রোজটি সম্পর্কে কয়েকটা লাইন দেওয়া রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে? রিটিন ইন অ্যান এরা when the gap between the privileged and the deprived was vast, this story tells us how a poor yet kind young man gets the recognition he deserves. কি বলেছে? এই গল্পটি যে সময় লেখা হয়েছিল সেই সময় সুবিধাভোগী এবং বঞ্চিত শ্রেণীর মধ্যে খুব বড় একটা ব্যবধান ছিল, এবং এই গল্পটা দেখায় যে কিভাবে একজন গরিব মানুষ তার দয়ালু স্বভাবের জন্য শেষে গিয়ে তার প্রাপ্য স্বীকৃতিটা পায়। দেখো, লাইন বাই লাইন টেক্সটে চলে যাব। কি বলেছে? আনলেস ওয়ান ইজ ওয়েলদি দেয়ার ইজ নো ইউজ in being a charming fellow. Romance is the privilege of the rich, not the profession of the unemployed. দেখো, খুব বড় কথা বলা হয়েছে এখানে। কি বলেছে? আনলেস ওয়ান ইজ ওয়েলদি, একজন যদি না ধনী হয়, দেয়ার ইজ নো ইউজ অফ বিং এ চার্মিং, তাহলে তার ভালো, চার্মিং মানে মুগ্ধকর, মনোমুগ্ধকর, খুব সুন্দর দেখতে। একজনের কাছে যদি সম্পদ না থাকে তাহলে তার সৌন্দর্য থেকেও কোনো লাভ হবে না। রোমান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ, নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড। তাহলে রোমান্স কাদের প্রিভিলেজ? প্রিভিলেজ মানে বিশেষ অধিকার, বিশেষাধিকার। তাহলে রোমান্স শুধুমাত্র রিচদের অধিকার, নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড, বেকারদের কোনো কাজের জিনিস নয়। তাহলে রোমান্স শুধুমাত্র বড় লোকেদেরই বিশেষ অধিকার, রোমান্সে শুধু তাদেরই অধিকার আছে, বেকারদের কাজ নয় এটা। দ্য পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোজাইক, গরিবদেরকে প্র্যাকটিক্যাল হতে হবে এবং প্রোজাইক, প্রোজাইক মানে অর্ডিনারি, অর্ডিনারি হতে হবে। ইট ইজ বেটার টু হ্যাভ এ পার্মানেন্ট ইনকাম দেন টু বি ফ্যাসিনেটিং। তাহলে ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং মানে হচ্ছে চটুল। তাহলে ফ্যাসিনেটিং হওয়ার থেকে দরকার কি না? পার্মানেন্ট ইনকাম থাকার। তাহলে ফ্যাসিনেটিং এর থেকে বরং পার্মানেন্ট ইনকাম থাকাটা বেটার। দিজ আর দ্য গ্রেট ট্রুথ অফ মডার্ন লাইফ হুইচ হিউজি আর্স্কিন নেভার রিয়েলাইজ। তাহলে বলছে এই যে মহান সত্যিটা, কোন সত্যিটা না? তুমি যতই সুন্দর হও, যতই ফ্যাসিনেটিং হও, চার্মিং হও, তোমার যদি সম্পদ না থাকে, তোমার কাছে যদি টাকা না থাকে, তুমি যদি রিচ না হও, তাহলে সেটার কোনো মানে হয় না। এবং রোমান্স শুধুমাত্র বড় লোকেদেরই অধিকার, বেকারদের কাজের জিনিস নয়। গরিব মানুষকে রোমান্স করলে চলবে না, তাদেরকে প্র্যাকটিক্যাল এবং প্রোজাইক হতে হবে। তো এটাই হচ্ছে এই আধুনিক জীবনের চরমতম সত্যি, যেটা কিনা হিউজি আর্স্কিন, এই গল্পের মেন প্রোটাগনিস্ট, কোনোদিনও বুঝতে পারেনি। হি ওয়াজ ওয়ান্ডারফুল্লি গুড লুকিং উইথ হিজ ক্রিস্প ব্রাউন হেয়ার, হিজ ক্লিয়ার কাট প্রোফাইল and his grey eyes. তো কি বলেছে দেখো? he was wonderfully good looking. হি বলতে হিউজি আর্স্কিনের কথা বলা হয়েছে। তো এই গল্পের যে নায়ক, মেন প্রোটাগনিস্ট, সে খুব সুন্দর দেখতে, তার কোঁকড়ানো ব্রাউন হেয়ার আছে, ক্লিয়ার কাট প্রোফাইল, খুব সুন্দর দেখতে সে, এবং তার গ্রে আইজ রয়েছে। হি ওয়াজ অ্যাজ পপুলার উইথ মেন অ্যাজ হি ওয়াজ উইথ উইমেন। তাহলে মেয়েদের মাঝেও তিনি যতটা পরিচিত, ঠিক ততটাই সমাদৃত তিনি ছেলেদের মাঝেও। অ্যান্ড হি হ্যাড এভরি অ্যাকমপ্লিশমেন্ট এক্সেপ্ট দ্যাট অফ মেকিং মানি, এবং তার মধ্যে সেই সমস্ত গুণই আছে শুধুমাত্র টাকা রোজগার ছাড়া। হিজ ফাদার বিকুইথেড হিম হিজ ক্যাভালরি সোর্ড অ্যান্ড আ হিস্ট্রি অফ দ্য পেনিনসুলার ওয়ার ইন 15 ভলিউম।
তাহলে তার বাবা তাকে উইল করে কি দিয়ে গেছে? হিজ কাভালরি সোর্ড। সোর্ড মানে তোমরা জানো তরোয়াল, এবং কাভালরি হচ্ছে ঘোড়ায় চড়া সৈন্যদের কাছে যেই তরোয়াল থাকতো। তাহলে তার বাবা তাকে উইল করে কি দিয়ে গেছে সম্পত্তি হিসেবে? একটা কাভালরি সোর্ড, মানে সৈনিকদের কাছে, ঘোড়ায় চড়া সৈনিকদের কাছে যেই তরোয়ারি থাকতো সেরকম একটা তরোয়াল, এবং হিস্ট্রি অফ দ্য পেনিনসুলার ওয়ার নামে একটি বইয়ের 15টা ভলিউম। এটাই উত্তরাধিকার সূত্রে সে পেয়েছে। হি লিভড অন 200 a year that an old aunt allowed him। কি বলেছে? হি লিভড অন, তার জীবন কাটতো বা তার জীবন চলতো কিসে? না 200 ইউরো বা $200 বা পাউন্ডে, যেটা তার একজন ওল্ড আন্ট তার জন্য অ্যালাউ করে গিয়েছিল। হি হ্যাড ট্রাইড এভরিথিং, সে সব কিছু চেষ্টা করেছিল টাকা রোজগার করার জন্য। হি হ্যাড গন টু দ্য স্টক এক্সচেঞ্জ ফর 6 months, এমনকি সে স্টক এক্সচেঞ্জ মানে শেয়ার মার্কেটের ব্যবসাও করেছিল 6 মাস ধরে, যেখানে শেয়ার কেনাবেচা হয়। হি হ্যাড বিন আ টি মার্চেন্ট ফর লিটল লঙ্গার, কিছু সময়ের জন্য সে চা ব্যবসায়ীও পরিণত হয়েছিল, মানে চায়ের ব্যবসা করতে গিয়েছিল। দেন হি হ্যাড ট্রাইড সেলিং ড্রাই সেরি। সেরি হচ্ছে এক ধরনের সুইট ওয়াইন, যেটা কিনা ইউরোপিয়ানরা বিশেষ করে মিলের আগে খায়। তো তারপরে সে ড্রাই সেরি এটা সেল করারও কাজ করেছে। আলটিমেটলি অবশেষে হি বিকেম নাথিং, কিছুই সে করতে পারেনি, মানে টাকা রোজগার করার জন্য এই সমস্ত কিছুই সে করেছে। সে স্টক এক্সচেঞ্জের ব্যবসা করেছে, সে টি মার্চেন্টও হয়ে দেখেছে, সে সেরি সেল করেও দেখেছে, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। আর ডিলাইটফুল ইনএফেকচুয়াল ইয়াং ম্যান উইথ এ পারফেক্ট প্রোফাইল অ্যান্ড নো প্রফেশন। শেষমেশ সে একটা সুন্দর উজ্জ্বল অকর্মণ্য মানুষে পরিণত হয়েছে, যার কিনা প্রোফাইল মানে ব্যক্তিত্ব খুবই পারফেক্ট, কিন্তু কোনো কাজ নেই। তারপরে দেখো, টু মেক ম্যাটার্স ওয়ার্স, এই বিষয়টাকে আরো খারাপ করে দিতে, মানে খারাপতর করে দিতে, হি ওয়াজ ইন লাভ, সে ভালোবাসায় পড়েছিল। মানে এর ওপরে সে আবার কাউকে ভালোবেসেছিল, তো এর ওপরে যে তার কোনো কাজবাজ নেই, সে বেকার, তার উপরে সে আবার ভালোবেসেছিল। তো ভালোবাসায় পড়াটা এই সমস্ত কিছুকে আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছিল, কারণ সে তো একেই বেকার, তার উপরে সে ভালোবাসায় রয়েছে। The girl he loved was Laura Martin, সে যে মেয়েটিকে ভালোবাসতো তার নাম হচ্ছে Laura Martin, the daughter of a retired colonel. The two of them could easily make the handsomest couple in London, এবং তারা দুজন নিঃসন্দেহে লন্ডনের সব থেকে সুন্দর কাপল ছিল। লরা অ্যাডোর হিম, লরা তাকে যথেষ্ট পরিমাণ অ্যাডোর করতো, সম্মান দিত, মেনে চলতো। দ্য কলোনেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউজি, কলোনেল মানে লরার বাবাও খুব পছন্দ করতো হিউজিকে, বাট উড নট হেয়ার অফ এনি এনগেজমেন্ট, কিন্তু লরার সাথে তার এনগেজমেন্টের কোনো কথা সে শুনতে চাইতো না। অবশ্যই কোন মেয়ের বাবা চাইবে এরকম একটা বেকার ছেলের সাথে তার মেয়ের এনগেজমেন্ট করাতে? কাম টু মি মাই বয় হোয়েন ইউ হ্যাভ গট 10,000 pounds অফ ইয়োর ওন, আমার কাছে তখনই এসো বাছা আমার, যখন তোমার নিজের 10,000 pound থাকবে, তখনই আমার কাছে এই এনগেজমেন্ট নিয়ে কথা বলতে এসো। অ্যান্ড উই উইল সি অ্যাবাউট ইট, এবং তখন আমি এই ব্যাপারে দেখব, তখন আমরা এই ব্যাপারে ভেবে দেখব। হি ইউজ টু সে, হি বলতে এখানে লরা মার্টিনের বাবার কথা বলা হয়েছে, কলোনেলের কথা বলা হয়েছে। অ্যান্ড হিউজি লুকড ভেরি গ্লাম অন দিস ডেজ, এবং এগুলো শুনে সেই সময় হিউজি খুবই বিষাদগ্রস্ত ছিল। গ্লাম মানে বিষাদগ্রস্ত, মেলানকলিক। অ্যান্ড হ্যাড টু গো টু লরা ফর কনসোলেশন, এবং এটা শোনার পরে হিউজি খুব বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল এবং লরার কাছে গিয়েছিল সান্ত্বনা পাওয়ার জন্য। ওয়ান মর্নিং, একদিন সকালে, অ্যাজ হি ওয়াজ অন হিজ ওয়ে টু হোল্যান্ড পার্ক, যখন, হি বলতে এখানে হিউজি আর্টকাইনের কথা বলা হয়েছে, তো বলেছে একদিন সকালে হিউজি যখন হাঁটছিল হোল্যান্ড পার্কের দিকে, হোয়ার দ্য মার্টনস লিভড, যেখানে মার্টিনরা থাকে, মার্টিন বলতে তার প্রেমিকার কথা বলা হয়েছে, তার প্রেমিকার বাড়ির, তো যেখানে মার্টিনসরা থাকে, হি dropped in to see a great friend of his, Alan Trevor. তো সে যখন একদিন ওই মার্টিনদের বাড়ির দিকে হোল্যান্ড পার্কের দিকে হেঁটে সকালে যাচ্ছিল, তখন সে তার একজন বন্ধুকে দেখতে পেল, যার নাম অ্যালান ট্রেভার। ট্রেভার ওয়াজ এ পেইন্টার, ট্রেভার কি ছিল? একজন পেইন্টার ছিল। হি ওয়াজ এ স্ট্রেঞ্জ রাফ ফেলো উইথ আ ফ্রিকল ফেস অ্যান্ড এ রেড র্যাগড বিয়ার্ড। তো হি ওয়াজ এ স্ট্রেঞ্জ, সে একটি আশ্চর্য রাফ ফেলো, রাফ মানে হচ্ছে যার স্বভাব খুবই রুক্ষ সূক্ষ্ম প্রকৃতির, যেমন হিউজি ছিল খুবই দয়ালু মনের, খুবই নরম মনের এবং খুবই ভালো, সবসময় হাসি উজ্জ্বল থাকতো, কিন্তু এই মানুষটি অ্যালেন ট্রেভার সেরকম ছিল না, সে খুব কর্কশ টাইপের, রুক্ষ সূক্ষ্ম টাইপের মানুষ ছিল। উইথ আ ফ্রিকল ফেস, ফ্রিকল মানে তামাটে বিন্দু বিন্দু যুক্ত, মানে ইউরোপিয়ানরা যারা খুব ফর্সা হয় দেখবে তাদের মুখে ছোট ছোট গুটি গুটি টাইপের তামাটে বর্ণের হয়ে থাকে, তো সেটাকেই বলছে ফ্রিকল ফেস। অ্যান্ড আ রেড র্যাগড বিয়ার্ড, এবং তার দাড়িটি ছিল লাল অমসৃণ, র্যাগড মানে আনইভেন, রাফ, অমসৃণ টাইপের। হাউএভার, যাই হোক, হোয়েন হি টুক আপ দ্য ব্রাশ হি ওয়াজ আ রিয়েল মাস্টার,
তাকে দেখতে যেরকমই হোক না কেন, সে যখন তার ব্রাশটি মানে সে যখন তার পেইন্ট করার জন্য রেডি হতো ব্রাশটা নিয়ে, তখন তাকে কিন্তু প্রকৃত একজন মাস্টারমশাই লাগতো। অ্যান্ড হিজ পিকচার্স ওয়্যার ইগারলি শট আফটার, এবং তার পিকচারগুলো দেখার মতো ছিল, মানে যেগুলো খুব উৎসুকতা ভরে দেখা যাবে এমন পিকচার সে বানাতো, মানে খুব বড় মাপের পিকচার সে বানাতো। তাহলে এখানে দেখো আমরা দুটো জিনিস দেখতে পেলাম, একদিকে রয়েছে হিউজি আর্স্কিন, একদিকে রয়েছে অ্যালেন ট্রেভার। হিউজি দেখতে এত সুন্দর, তার প্রোফাইল এত সুন্দর, যে কেউ দেখবে তাকে পছন্দ করে নেবে, তার ব্যক্তিত্ব এত সুন্দর, কিন্তু কাজের বেলায় কিছু নেই, তার কাছে টাকা পয়সায় নেই, সে কোনো কিছু রোজগার করতে পারছে না। কিন্তু অন্যদিকে অ্যালেন ট্রেভারকে দেখো, যার শারীরিক বর্ণনা দেখে আমরা বুঝলাম এই মানুষটি মোটেও দেখতে সুন্দর নয়, এত হ্যান্ডসাম নয়, কিন্তু তার কাজের কথা বলতে গেলে সে কিন্তু একজন রিয়েল মাস্টার, মানে কাজের দিক থেকে সে ভীষণ পটু, মানে তার রোজগার যথেষ্ট রয়েছে, এটা বোঝা যাচ্ছে। তো দু ধরনের ব্যক্তিত্ব প্লেরাইট এখানে শো করলেন। হি হ্যাড বিন ভেরি মাচ অ্যাট্রাক্টেড বাই হিউজি অ্যাট ফার্স্ট অন অ্যাকাউন্ট অফ হিজ পার্সোনাল চার্ম। তার নিজের ব্যক্তিত্বের কারণে হিউজি তার প্রতি প্রচন্ড অ্যাট্রাক্টেড হয়েছিল। হাউএভার, যাই হোক, আফটার হি গট টু নো হিউজি বেটার, হিউজিকে ভালোভাবে জানার পরে, হি লাইকড হিম কোয়াইট অ্যাজ মাচ ফর হিজ ব্রাইট বোয়ান্ড স্পিরিট অ্যান্ড হিজ জেনারাস রেকলেস নেচার। যাই হোক, হিউজির সাথেও ভালোভাবে মেশার পরে বা হিউজিকে ভালোভাবে জানার পরে অ্যালেন ট্রেভারও হিউজির ওই ব্যক্তিত্বটাকে খুব পছন্দ করত, তার ওই ব্রাইট বোনিয়ান্ড মানে তার ওই উজ্জ্বল প্রফুল্লতা অ্যান্ড জেনারাস রেকলেস। দেখো, জেনারাস এবং রেকলেস কথাটা পরপর বসেছে। জেনারাস মানে দয়ালু আমরা জানি, আর রেকলেস মানে বেপরোয়া ভাব। তার মানে দয়ালু বেপরোয়াটা কেন বলেছে? এমন এক একজন মানুষ হয় দেখবে তাদের নিজেদের কাছে কিছু না থাকলেও তারা অন্যের দুঃখ কষ্ট দেখে সহ্য করতে পারে না, এবং নিজেদের কাছে যতটুকু আছে সেটুকুই তারা নির্দ্বিধায় একদম বিলিয়ে দেয়, নিজের কি হবে সেটার চিন্তা না করে। এবং হিউজির স্বভাবটা বা তার ক্যারেক্টারটাও ঠিক একই রকম ছিল। তাই তার এই ধরনের নেচার দেখে এবং মানুষটাকে এভাবে দেখে অ্যালেন যখন তাকে ভালোভাবে চিনল, অ্যালেনেরও তাকে খুব ভালো লেগেছিল। অ্যান্ড হি হ্যাড গিভেন হিম দ্য পার্মানেন্ট এন্ট্রি টু হিজ স্টুডিও। এবং তাকে ভালোভাবে জানার পরে যেহেতু অ্যালেনও তাকে খুব পছন্দ করত, তাকে সে পার্মানেন্টলি তার স্টুডিওতে, মানে যেখানে সে ছবি টবি আঁকে, সেখানে পার্মানেন্টলি এন্ট্রি করার ছাড় দিয়ে দেয়। When Hughie came into the studio, he found Trevor putting his finished touches to a wonderful life-size picture of a beggar man. The beggar himself was standing on a raised platform in a corner of the studio. কি বলেছে দেখো, when Hughie came into the studio, যখন অ্যালেন ট্রেভারের স্টুডিওর ভেতরে হিউজি গেল, he found Trevor putting the finished touches to a wonderful life-size picture. Life-size picture মানে একটা মানুষ দাঁড়িয়ে থাকবে এবং তার সমান উচ্চতা সম্পন্ন একটা পিকচার বানানো হবে, এটাকেই লাইফ সাইজ পিকচার বলে। তো হিউজি যখন অ্যালেন ট্রেভারের স্টুডিওর ভেতরে গেল, তখন সে কি দেখতে পেল, যে ট্রেভার সেই সময় তার শেষ মুহূর্তের টাচ দিচ্ছে একটা লাইফ সাইজ পিকচারে। সেটা কার ছিল? অফ আ বেগার ম্যান, একটি ভিখিরির। যেই ভিখিরিটা, দ্য বেগার হিমসেলফ নিজেই, যে ভিখিরিটা নিজেই ওয়াজ স্ট্যান্ডিং দাঁড়িয়েছিল অন আ রেইজ প্ল্যাটফর্ম। রেইজ মানে একটু উঁচু টাইপের একটা কাঠের পাটাতনের ওপরে, ইন আ কর্নার, একটি কোণাতে অফ দ্য স্টুডিও, সেই স্টুডিওর। তাহলে হিউজি যখন ওই স্টুডিওতে প্রবেশ করলো, তখন সে দেখতে পেল ট্রেভার তার কাজের শেষের দিকটাতে রয়েছে, মানে সে তার কাজটা জাস্ট শেষ করছে, লাস্ট টাচেস দিচ্ছে। কি কাজটা? একটা লাইফ সাইজ পিকচারে। কার? না একটা ভিখিরির। যেই ভিখিরিটা দাঁড়িয়ে ছিল সেই স্টুডিওরই একটা কোণাতে একটা রেইজড প্ল্যাটফর্ম, একটা উঁচু জায়গা। হি ওয়াজ আ উইজেন্ড ওল্ড ম্যান উইথ আ ফেস লাইক রিঙ্কলড পার্চমেন্ট অ্যান্ড আ মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন। তো বলছে হি ওয়াজ আ উইজেন্ড ওল্ড ম্যান। উইজেন্ড মানে কুঁচকে যাওয়া বা ভাঁজযুক্ত, চামড়ায় ভাঁজ হয়ে গেলে যেরকম লাগে, তো সেরকমই সে একজন বৃদ্ধ মানুষ ছিল। উইথ আ ফেস লাইক রিঙ্কলড পার্চমেন্ট। পার্চমেন্ট মানে হচ্ছে এক ধরনের কাগজ, স্পষ্ট এক ধরনের কাগজ, যেটা সাধারণত ভেড়া বা ছাগলের চামড়া দিয়ে বানানো হয়। তো রিঙ্কল পার্চমেন্ট, তো বলা হচ্ছে একটি কাগজকে নিয়ে যদি আমরা মুচড়ে দেই, তারপরে যদি কাগজটিকে সোজা করি, তার উপরে যেরকম ভাঁজযুক্ত থাকবে, সেই ভিখিরিটির মুখটাও ঠিক সেরকমই ভাঁজযুক্ত ছিল। অ্যান্ড দ্য মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন, এবং তার যে এক্সপ্রেশনটা, তার যে চাউনিটা, সেটা কিরকম ছিল? মোস্ট পিটিয়াস, খুবই দয়ালু স্বভাবের বা দয়ালু নেচারের ছিল। পিটিয়াস, তাকে দেখলেই করুণা হবে। ওভার হিজ শোল্ডার, তার কাঁধের উপরে ওয়াজ ফলিং, ছিল কি? আ কোয়ার্স ব্রাউন ক্লোক। ক্লোক হচ্ছে এক ধরনের বড় ধরনের কোট, তো একটা বড় কোট। অল টিয়ার্স অ্যান্ড ট্যাটার হিজ থিক বুটস ওয়্যার প্যাচড অ্যান্ড কবলড। তো কি বলেছে? তার কোটটা ছিল একদমই জরাজীর্ণ, একদমই ছেঁড়া ফাটা, এবং তার বুটটাও ছিল মোটা, ছেঁড়া ফাটা, সেলাই করা। অ্যান্ড উইথ ওয়ান হ্যান্ড হি লিন্ড অন রাফ স্টিক, এবং এক হাতে হি লিন্ড মানে ঝুঁকেছিল একটা স্টিকের ওপরে। হোয়াইল উইথ দ্য আদার, এবং অন্য একটা হাতে সে কি করেছিল? হি হেল্ড আউট হিজ ব্যাটার্ড হ্যাট ফর আর্মস। আর্মস মানে হচ্ছে ভিক্ষে, এবং অন্য হাতে
হাতে সে তার টুপিটা উল্টো করে ধরেছিল, মানে টুপিটার যে অংশটা মাথার মধ্যে ঢোকানো থাকে সেই অংশটা উল্টো করে ধরেছিল যাতে করে সেই জায়গাটাতে ভিক্ষা দেওয়া যায়। মানে এইভাবে সে দাঁড়িয়েছিল যাতে করে তাকে দেখে অ্যালেন ট্রেভার পিকচারটা বানাতে পারে। এই ডেসক্রিপশনগুলো ভালোভাবে মনে রাখবে, কোয়েশ্চেন আসতে পারে। হোয়াট অ্যান অ্যামেজিং মডেল, হুইসপার্ড হিউজি। হিউজি ফিসফিস করে বলল, বাহ কি দারুণ মডেল, অ্যাজ হি শুক হ্যান্ডস উইথ হিজ ফ্রেন্ড। যেই না স্টুডিওতে ঢুকে হিউজি তার ফ্রেন্ড অ্যালেন ট্রেভারের সাথে হ্যান্ডশেক করলো বা হাত মেলালো, সে তখন ওই মডেলটার দিকে তাকিয়ে বলল, বাহ কি দারুণ মডেল তো, অ্যান অ্যামেজিং মডেল, শাউটেড ট্রেভার at the top of his voice. I should think so. Such beggars as he are not to be with every day. তো ট্রেভার চিৎকার করে বলল, তাই না, অ্যামেজিং মডেল না, অবশ্যই তাই হওয়া উচিত, কারণ এই ধরনের বেগারদেরকে তো আর রোজ রোজ পাওয়া যায় না। Poor old chap, said Hughie. How miserable he looks. ইস বেচারা গরিব বুড়ো, said Hughie. Hughie বলল, How miserable he looks. তার অবস্থা দেখো কতটা করুণ। Certainly, replied Trevor. অবশ্যই তাই তো হওয়া উচিত। You don't want a beggar to look happy, do you? কোনো বেগারকে, কোনো ভিখিরিকে তো আর হাসি খুশি সুখে থাকতে দেখাবে না। তুমি কি সেরকম ভেবেছিলে ভিখিরিরা খুব সুখী থাকবে, হাসি খুশি থাকবে, তাই কি দেখেছিলে? রিপ্লাইড ট্রেভার। ট্রেভার উত্তর দিল, নিশ্চয়ই। তুমি নিশ্চয়ই চাও না একটা বেগারকে হ্যাপি দেখাক, তাই কি চাও তুমি? মানে কোনো বেগার কি কখনো খুব খুশিতে থাকবে? এটা কি সম্ভব? হাউ মাচ ডাজ আ মডেল গেট ফর শিটিং, আস্কড হিউজি। হিউজি বলল, আচ্ছা এই যে মডেলগুলো এখানে বসেছে বা তোমার পিকচারের জন্য এরকম পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, এরা কত করে পায়? আ সিলিং অ্যান আওয়ার, 1 ঘন্টায় 1 সিলিং। শিলিং হচ্ছে ইউরোপিয়ান মুদ্রা, মানে 1 পাউন্ডের 20 ভাগের 1 ভাগকে 1 সিলিং বলে। তাহলে ট্রেভার বলল 1 ঘন্টায় 1 সিলিং পায় এরা। অ্যান্ড হাউ মাচ ডু ইউ গেট ফর ইয়োর পিকচার অ্যালান, এবং তুমি তোমার এই পিকচারটির জন্য কত পাও অ্যালান? ওহ, ফর দিস আই গেট 2000 পাউন্ডস। ও, আমার এই পিকচারটার জন্য আমি 2000 পাউন্ড পাই। ওয়েল, আই থিঙ্ক দ্য মডেল শুড হ্যাভ আ শেয়ার, ক্রাইড হিউজি লাফিং। দে ওয়ার কোয়াইট অ্যাজ হার্ড অ্যাজ ইউ ডু। ওয়েল, আমার মনে হয় এই মডেলটারও তুমি যতটা পয়সা পাও এই 2000 পাউন্ডের কিছুটা শেয়ার পাওয়া উচিত, কারণ সেও ততটাই পরিশ্রম এখানে করছে যতটা তুমি। সেও তো দাঁড়িয়ে রয়েছে, তারও তো তাহলে তুমি যেই পয়সাটা পাচ্ছ এই পিকচারের জন্য তাতে তারও তো শেয়ার থাকা উচিত। সে এত কম পাচ্ছে কেন? হিউজি চিৎকার করে বলল হাসতে হাসতে, ননসেন্স, ননসেন্স। হোয়াই? লুক অ্যাট দ্য ট্রাবল অফ লেইং অন দ্য পেইন্ট অ্যালোন অ্যান্ড স্ট্যান্ডিং অল ডে লং অ্যাট ওয়ান্স ইজল। তো অ্যালেন হিউজির কথা শুনে রেগে গিয়ে বলে, ননসেন্স কেন? তুমি দেখতে পাচ্ছ না আমি যে পরিশ্রমটা করছি? এই যে আমি এখানে সারা দিন ধরে দাঁড়িয়ে রয়েছি, এই যে পিকচারটার উপরে আমি শুয়ে পড়েছি, এই যে শুয়ে গিয়ে এই রংগুলো ঘাঁটছি, এই সমস্ত পরিশ্রমটা তুমি দেখতে পাও না? এই যে সারাদিন দাঁড়িয়ে আমি পিকচারটা ড্র করছি, ইজল, ইজল মানে হচ্ছে যেটার উপরে সেই ড্রয়িং করার কাগজটা রাখা থাকে সেটাকে ইজল বলে। তো অ্যালেন তার উপরে রেগে গিয়ে বলছে, ননসেন্স কেন? তুমি দেখতে পাও না যে কি পরিমাণ সমস্যা হয়, কি পরিমাণ কষ্ট হয় আমার সারাদিন এই পেইন্টিং এর উপরে শুয়ে এই রংগুলো ঘেটে দাঁড়িয়ে থেকে এই ইজলের উপরে রং করা, পেইন্ট করা, এগুলোতে তো অনেক কষ্ট হয় আমার। ইটস অল ভেরি ওয়েল হিউজি ফর ইউ টু টক, তোমার পক্ষে এগুলো খুবই ভালো কথা বলার জন্য, বাট আই অ্যাসিওর ইউ দ্যাট দেয়ার আর মোমেন্টস হোয়েন আর্ট অলমোস্ট অ্যাটেইন টু দ্য ডিগনিটি অফ ম্যানুয়াল লেবার। তো এখানে অ্যালেন হিউজির ওপরে কিছুটা বিরক্ত হয়ে বলল যে সব ঠিক আছে অ্যালেন, এগুলো কথা বলার জন্য সহজ, কিন্তু একটা সময় আসে যখন আর্ট বা শিল্প ম্যানুয়াল লেবারের ডিগনিটি অর্জন করে, তখন কিন্তু সেই শিল্পীদেরকে তার পারিশ্রমিকটা যথেষ্ট পরিমাণে দেওয়াটাই উচিত। বাট ইউ মাস্টন্ট চ্যাটার, কিন্তু তুমি এখন আর বকবক করো না। চ্যাটার মানে বকবক করা। আই এম ভেরি বিজি, আমি কিন্তু খুবই ব্যস্ত আছি, তুমি বকবক করো না। তার উপরে বিরক্ত হয়ে অ্যালেন বলল। আফটার সাম টাইম দ্য সার্ভেন্ট কেম ইন, কিছু সময় পরে চাকর ভেতরে এলো, অ্যান্ড টোল্ড ট্রেভার দ্যাট দ্য ফ্রেম মেকার ওয়ান্টেড টু স্পিক টু হিম, এবং বলল যে ফ্রেম মেকার মানে ওই যে পেইন্টিংগুলোর ফ্রেম মেকার, মানে পেইন্টিংটা কমপ্লিট হলে তো ওটাকে ফ্রেম করতে হবে, তো ফ্রেম মেকার এসেছে এবং সে আপনার সাথে কথা বলতে চায়। ডোন্ট রান অ্যাওয়ে হিউজি, হি সেড অ্যাজ হি ওয়েন্ট আউট, আই উইল বি ব্যাক ইন আ মোমেন্ট। হিউজি, পালিয়ে যেও না, আমি এক্ষুনি এক মুহূর্তের মধ্যে আসছি। তাহলে অ্যালেন যাওয়ার সময়, মানে অ্যালেন ওই ফ্রেম মেকারের সাথে কথা বলতে যাওয়ার সময় স্টুডিও থেকে হিউজিকে বলে গেল, তুমি চলে যেও না, আমি জাস্ট মুহূর্তের মধ্যে কথা বলে আসছি। দ্য ওল্ড বেগার ম্যান টুক অ্যাডভান্টেজ অফ ট্রেভার্স অ্যাবসেন্স টু রেস্ট ফর আ মোমেন্ট অন আ উডেন বেঞ্চ দ্যাট ওয়াজ বিহাইন্ড হিম। তো সেই সুযোগে যখন ট্রেভার চলে গেল ওই ফ্রেম মেকারের সাথে কথা বলতে, তো ট্রেভারের ওই অ্যাবসেন্স বা অনুপস্থিতির সুযোগ নিয়ে সেই যে ওল্ড বেগার মানে ওই যে বৃদ্ধ ভিক্ষুকটি ছিল, সে কি করলো, তার পেছনে একটা বেঞ্চ রাখা ছিল, সে বেঞ্চে বসে গেল কিছুটা সময় রেস্ট নেওয়ার জন্য। হি লুকড সো ফরলর্ন অ্যান্ড রেজড দ্যাট হিউজি কুড নট হেল্প পিটিং হিম অ্যান্ড ফেল্ট ইন হিজ পকেট টু সি হোয়াট মানি হি হ্যাড। তাহলে হি লুকড সো ফরলর্ন, ফরলর্ন মানে ভেরি লোনলি বা ভেরি আনহ্যাপি, অ্যান্ড রেজড, রেজড মানে ফিলিং সিক অ্যান্ড আনহ্যাপি। তো তাকে এতটাই দুঃখিত, এতটাই লোনলি, এতটাই তাকে আনহ্যাপি দেখাচ্ছিল দ্যাট হিউজি কুডন্ট হেল্প পিটিং হিম, যে হিউজি তাকে দয়া না করে, তার মনে মনে তার প্রতি দয়া না হয়ে আর সে পারল না। অ্যান্ড ফেল্ট ইন হিজ পকেট টু সি হোয়াট মানি হি হ্যাড, এবং সে তার পকেটে
পকেটে হাত ঢুকিয়ে দেখার চেষ্টা করলো তার পকেটে কোনো টাকা আছে কিনা, মানে তার প্রতি তার এতটাই দয়া হচ্ছে যে তাকে তার টাকা দিয়ে সাহায্য করার ইচ্ছে হচ্ছে, তাই সে পকেটে হাত দিয়ে দেখলো কিছু তার কাছে আছে কিনা যেটা দ্বারা সে ওই ওল্ড বেগারকে হেল্প করতে পারে। তারপরে দেখো, অল হি কুড ফাইন্ড ওয়াজ আ সোভরেইন অ্যান্ড সাম কপার, কিন্তু সে পকেটে হাত ঢুকিয়ে কি পেল? ওয়াজ আ সোভরেইন, সোভরেইন হচ্ছে একটা ব্রিটিশ কয়েন, অ্যান্ড সাম কপার, কপার মানে খুচরো কয়েন, সিলিং টাইপের। তাহলে পকেটে যখন সে হাত দিল সে তার পকেটে দেখলো বেশি কিছু নেই, শুধু একটা সোভরেইন আর সাম কপার কয়েন রয়েছে। Poor old fellow, he thought to himself, he wants it more than I do. And he walked across the studio and slipped the sovereign into the beggar's hand. তো কি বলেছে? পুওর ওল্ড ফেলো। কে বললো? হিউজি। হিউজি বললো বেচারা বৃদ্ধ, আমার থেকে তার এগুলো বেশি দরকার। মানে নিজের পকেটে হাত ঢুকিয়ে সে যে সোভরেইন আর কপার কয়েনগুলো পেলো সেগুলো যদিও কম, তবুও সে ভাবলো আমার থেকে আজ এই বৃদ্ধ ভিক্ষুকটির এগুলোর বেশি দরকার। তাই সে হেঁটে রুমের অন্য প্রান্তে, মানে যেদিকে ওই বেগারটি রয়েছে সেই কোণের দিকে গেল এবং সেই বেগারটার হাতে এই কয়েনগুলো দিয়ে দিল। দ্য ওল্ড ম্যান স্টার্টেড অ্যান্ড আ ফেইন্ট স্মাইল ফ্লিটেড অ্যাক্রস হিজ উইদার্ড লিপস। স্টার্টেড মানে এখানে শুরু করা নয়, স্টার্টেড মানে এখানে অবাক হয়ে যাওয়া, সারপ্রাইজড হয়ে যাওয়া এবং খুশি হয়ে যাওয়া। তাহলে সেই বৃদ্ধ মানুষটি হঠাৎ করে অবাক হয়ে খুব খুশি হয়ে গেল। অ্যান্ড আ ফেইন্ট স্মাইল, এবং একটা মৃদু হাসি, ফ্লিটেড অ্যাক্রস হিজ উইদার্ড লিপস, তার শুকনো ঠোঁটে ভেসে উঠল একটা মৃদু হাসি। থ্যাংক ইউ স্যার, হি সেইড। থ্যাংক ইউ, সে বলল ধন্যবাদ স্যার। দেন ট্রেভার অ্যারাইভ, তারপর ওই রুমে ট্রেভার চলে এলো। অ্যান্ড হিউজি টুক হিজ লিভ ব্লাশিং আ লিটল অ্যাট হোয়াট হি হ্যাড ডান, এবং হিউজি তার সাথে দেখা করে সে সেখান থেকে চলে গেল এবং যাওয়ার সময় তার মুখটা ব্লাশ করছিল, মানে সে যেটা করেছে, একজন গরিবকে যে সে দয়া করে সে কিছু টাকা সাহায্য করতে পেরেছে তার ফলে তার মনে একটা খুশি ছেয়ে গেছে এবং সেই জন্য সে ব্লাশ করছে, তাই যাওয়ার সময় তাকে ব্লাশিং দেখাচ্ছিল। তাই বলছে যখন ট্রেভার এলো হিউজি তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে গেল এবং যাওয়ার সময় সে যেটা করেছে তার উপরে সে যথেষ্ট খুশি হয়েছিল, তাই তাকে ব্লাশ করতে দেখা যাচ্ছিল। হি স্পেন্ড দ্য ডে উইথ লরা, গট আ চার্মিং স্কোল্ডিং ফর হিজ এক্সট্রাভ্যাগেন্স অ্যান্ড হ্যাড টু ওয়ার্ক হোম। তো তারপরে সারাটা দিন সে লরার সাথে কাটালো। গট আ চার্মিং স্কোল্ডিং, খুব ভালোভাবেই বকা খেলো। কি জন্য? ফর হিজ এক্সট্রাভ্যাগেন্স। এক্সট্রাভ্যাগেন্স মানে ওই রেকলেস স্পেন্ডিং, মানে উদারতার জন্য। সে যে এত উদার যে তার কাছে যতটুকু ছিল সেটুকু যে তার প্রয়োজন, তার কাছে যে কোনো টাকা নেই, সে যে এত গরিব সেটা না ভেবেই সে ওকে দিয়ে দিয়েছিল। আর গার্লফ্রেন্ড তো জানো, যে যার গার্লফ্রেন্ড খুব পজেসিভ হয় তার বয়ফ্রেন্ডের প্রতি। সো সারাদিন সে যখন লরার সাথে কাটাচ্ছিল, লরা এটা জানতে পেরে তাকে খুবই বকা দিল। অ্যান্ড হ্যাড টু ওয়াক হোম, এবং তারপরে সে কি করলো? বাড়ি চলে গেল, মানে সারাদিন লরার সাথে কাটিয়ে সে বাড়ি চলে গেল। দ্যাট নাইট, ওই দিন রাত্রে, হি স্ট্রোলড ইনটু দ্য প্যালেট ক্লাব অ্যাবাউট 11 o'clock and found Trevor sitting by himself. ওই দিন রাত্রে প্রায় 11টার সময় সে হাঁটতে হাঁটতে প্যালেট ক্লাবে পৌঁছেছিল, যেখানে সে দেখলো ট্রেভার একাকী বসে রয়েছে। ওয়েল অ্যালান, ডিড ইউ গেট দ্য পিকচার ফিনিশড অল রাইট, হি সেইড। তো সে অ্যালানকে দেখে জিজ্ঞেস করলো, কি অ্যালান, তোমার পিকচারটা শেষ হয়েছে? ফিনিশড অ্যান্ড ফ্রেমড, হ্যাঁ শেষ হয়েছে এবং ফ্রেমও করা হয়ে গেছে, মাই বয় অ্যান্সার ট্রেভার। ট্রেভার বলল, অ্যান্ড বাই দ্য বাই ইউ হ্যাভ মেড আ কনকোয়েস্ট, যাই হোক তুমি তো জয় করে ফেলেছো, মানে ইউ হ্যাভ মেড আ কনকোয়েস্ট মানে তুমি তো জয় করে ফেলেছো, মানে ভালো কিছু একটা খবর দিতে যাচ্ছে হিউজিকে অ্যালান। দ্য ওল্ড মডেল ইউ শ ইজ কোয়াইট ডিভোটেড টু ইউ, সেই ওল্ড মডেলটা যাকে তুমি দেখেছিলে আমার স্টুডিওতে, সে তো তোমার প্রতি খুব ইমপ্রেসড, মানে তোমার প্রতি খুব উৎসর্গীকৃত, মানে তোমার উপরে খুবই খুশি, তোমার প্রতি খুব ইমপ্রেসড হয়ে সে খুব খুশি, তোমার নিয়ে জানতে চাইছিল। আই হ্যাড টু টেল হিম অল অ্যাবাউট ইউ, হু আর ইউ, ওয়্যার ইউ লিভ, হোয়াট ইউর ইনকাম ইজ, হোয়াট প্রসপেক্ট ইউ হ্যাভ। আমাকে তো তাকে বলতেই হলো যে তুমি কে, কোথায় থাকো, তোমার ইনকাম কি, তোমার জীবনের উদ্দেশ্য কি, ইত্যাদি ইত্যাদি। এই সব কিছু আমাকে তাকে বলতেই হলো, কারণ সে তো তোমার প্রশংসায় পঞ্চমুখ, তোমার প্রতি পুরো ডিভোটেড, তাই সে এগুলো জিজ্ঞেস করছিল যেগুলো আমাকে তাকে বলতেই হলো। মাই ডিয়ার অ্যালান, ক্রাইড হিউজি। তো হিউজি রীতিমতো রেগে যায় যে আমার সবকিছু তুমি বলে দিয়েছো। আই শ্যাল প্রবাবলি ফাইন্ড হিম ওয়েটিং ফর মি হোয়েন আই গো হোম। তো হিউজি অ্যালানের কথা শুনে রেগে যায় যে হিউজিকে না জিজ্ঞেস করেই অ্যালান কি করে ওই ওল্ড বেগারকে হিউজি সম্পর্কে সমস্ত কিছু বলে দিয়েছে, তার ওয়্যার অ্যাবাউটস, কোথায় থাকে, ইনকাম কি, নাম কি, জীবনের উদ্দেশ্য কি, এত কিছু বলে দেওয়ার ফলে হিউজি কিছুটা বিরক্ত হয় এবং রেগে যায় এবং বলে, তুমি যে বলে দিলে, এবার আমি যখন বাড়ি পৌঁছবো গিয়ে দেখবো সে আমার বাড়িতে, আমার বাড়ির গেটের সামনে আমার জন্য অপেক্ষা করছে, সে একজন ভিক্ষুক, সে এবারে আমার পেছনে পড়ে যাবে। এই ভেবে হিউজি বিরক্ত হয়ে অ্যালানকে বলে যে দেখবে আমি যখন বাড়ি পৌঁছবো সে হয়তো আমার বাড়িতে, আমার বাড়ির গেটের সামনে বসে থাকবে আমার জন্য অপেক্ষা করে। বাট অফকোর্স ইউ আর অনলি জোকিং, বা হয়তো তুমি শুধুমাত্র জোক করছো। পুয়ার ওল্ড রেচ, আই উইশ আই কুড ডু সামথিং ফর হিম। হায় বেচারা গরিব বৃদ্ধ লোক, আমার মনে হয় যদি আমি কিছু ওকে দান করতে পারতাম, বা আমি যদি ওর জন্য কিছু করতে পারতাম, ইস আমি যদি কিছু করতে পারতাম ভালো হতো, কিন্তু আমিই তো গরিব, আমি আর কি করব, এটাই হিউজি বোঝাতে চাইলো। আই থিঙ্ক ইট ইজ ড্রেডফুল দ্যাট এনি ওয়ান শুড বি সো মিজারেবল, মানে কোনো একজন এতটাই গরিব এটা ভাবাটা খুবই ভয়ঙ্কর, মানে কেউ এতটাই গরিব এটা ভাবতেই খুব খারাপ লাগছে, এটা খুবই
খুবই ভয়ঙ্কর। I have got heaps of old clothes at home. Do you think he would care for any of them? Why his rags were falling to bits? তো হিউজি বলছে আমার বাড়িতে অনেকগুলো পুরনো কাপড় মানে একদম স্তূপীকৃত অবস্থায় আছে, তো তোমার কি মনে হয় সেগুলো থেকে সে কিছু নেবে? কারণ তার সমস্ত জামা কাপড় তো ছেঁড়া ফাটা অবস্থায় ছিল যেগুলো আমি দেখেছি। বাট হি লুক স্প্লেন্ডিড ইন দেম, সেড ট্রেভার। ট্রেভার বলল কিন্তু ওগুলোতেই তো তাকে দারুণ দেখাচ্ছিল, স্প্লেন্ডিড মানে চমৎকার দেখাচ্ছিল। আই উডন্ট পেইন্ট হিম ইন আ ফ্রক কোট ফর এনিথিং। আমি কিন্তু তাকে কোনো ফ্রক কোটে ড্র করতে পারতাম না, মানে একজন ভিখিরি তো সে। ফ্রক কোট মানে হচ্ছে আগেকার দিনে ইংল্যান্ডের পুরুষরা লম্বা এক ধরনের কোট পরতো, সেটাকে ফ্রক কোট বলে। তো একজন ভিখিরি কি আর ফ্রক কোট পরে থাকবে? আমি তো একজন ভিখিরিকে ফ্রক কোট অবস্থায় পেইন্ট করতে পারবো না। হাউ এভার, যাই হোক, আই উইল টেল হিম অফ ইউর অফার। যাই হোক, তুমি যে তোমার এই অফারটা দিচ্ছ, যে তোমার জামা কাপড় অনেক রয়েছে সেগুলো থেকে কিছু দিতে চাও, এই অফারটা আমি বলে দেবো তাকে। অ্যান্ড নাও টেল মি হাউ লরা ইজ। এখন আমাকে বলো তো লরা কেমন আছে? দ্য ওল্ড মডেল ওয়াজ কোয়াইট ইন্টারেস্টেড ইন হার। আর ওই মডেলটি কিন্তু ওর প্রতিও খুব ইন্টারেস্টেড, ওর কথাও জিজ্ঞেস করছিল, লরার কথাও জিজ্ঞেস করছিল, মানে তোমার বিলাভেড লরার কথাও সে জিজ্ঞেস করছিল আমাকে। ইউ ডোন্ট মিন টু সে ইউ টক টু হিম অ্যাবাউট হার, মানে তুমি বলতে চাইছো তুমি আমার গার্লফ্রেন্ড লরা সম্পর্কে তুমি তাকে বলে দিয়েছো? সেই হিউজি জিজ্ঞেস করলো। সার্টেনলি আই ডিড, অবশ্যই আমি বলেছি। হি নোজ অল অ্যাবাউট দ্য রিলেন্টলেস কলোনেল, দ্য লাভলি লরা, দ্য 10,000 pounds। হ্যাঁ, সে সব কিছুই জানে, এমনকি সে ওই রিলেন্টলেস মানে হচ্ছে নির্দয়, ওই নির্দয় কলোনেল মানে লরার বাবা সম্পর্কে জানে, ওই মিষ্টি লরা সম্পর্কে জানে, এবং লরার বাবার দেওয়া ওই শর্ত যে 10,000 pound ওটা সম্পর্কেও জানে। আমি সব কিছুই তাকে বলেছি। ইউ টোল্ড দ্যাট ওল্ড বেগার অল মাই প্রাইভেট অ্যাফেয়ার্স, ক্রাইড হিউজি। এবারে হিউজি খুব রেগে গেল। সে রেগে গিয়ে বলল তুমি আমার সমস্ত ব্যক্তিগত বিষয় সেই ওল্ড বেগারকে বলে দিয়েছো? লুকিং ভেরি রেড অ্যান্ড অ্যাংরি। খুব রেগে গিয়ে হিউজি অ্যালানকে বলল যে আমার ব্যক্তিগত সমস্ত বিষয় তুমি ওই বৃদ্ধ ভিক্ষুককে বলে দিয়েছো। My dear boy, said Trevor, smiling, that old beggar, as you call him, is one of the richest men in Europe. My dear boy, বাছা আমার, said Trevor. Trevor বলল স্মাইলিং, হেসে হেসে। That old beggar, ওই যে বৃদ্ধ ভিক্ষুক, as you call him, মানে যাকে তুমি বৃদ্ধ ভিক্ষুক বলছো, is one of the richest men in Europe. সে হচ্ছে ইউরোপের রিচেস্ট মানুষদের মধ্যে একজন, মানে একজন ধনী ব্যক্তি। He could buy all London tomorrow without overdrawing his account. তার অ্যাকাউন্ট ওভারড্র না করে, মানে তার অ্যাকাউন্ট সম্পূর্ণ নিঃশেষ না করেই সে পুরো লন্ডনটাকেই কালকে চাইলেই কিনে ফেলতে পারে। হোয়াট অন আর্থ ডু ইউ মিন? এক্সক্লেমড হিউজি অবাক হয়ে গিয়ে অবিশ্বাস্যভাবে বলল, কি বলছো কি তুমি? হোয়াট আই সে, সেড ট্রেভার। হ্যাঁ, যেটা বলছি ওটাই বলছি। দ্য ওল্ড ম্যান ইউ শ টুডে ইন দ্য স্টুডিও ওয়াজ ব্যারন হার্সবার্গ। হ্যাঁ, যেটা আমি বলছি সেটাই ঠিক। ওই যে ওল্ড ম্যান যাকে তুমি আজকে আমার স্টুডিওতে দেখেছিলে, সে আর কেউ না, সে হচ্ছে ব্যারন হার্সবার্গ। হি ইজ আ গ্রেট ফ্রেন্ড অফ মাইন্ড। সে আমার খুব ভালো বন্ধু। বাইজ অল মাই পিকচার, সে আমার সমস্ত পিকচারগুলো কিনেছে। অ্যান্ড গেভ মি এ কমিশন, এবং আমাকে একটা রিকোয়েস্টও করেছে এ মান্থ অ্যাগো, 1 মাস আগে, টু পেইন্ট হিম অ্যাজ আ বেগার, তাকে একজন ভিক্ষুকের মতো ড্র করতে। মানে বড় লোকদের এরকম ফ্যান্টাসি হয়ই, তো তার রিকোয়েস্টেই আমি তাকে একজন বেগার হিসেবে পেইন্ট করছিলাম। অ্যান্ড আই মাস্ট সে হি মেড আ ম্যাগনিফিসেন্ট ফিগার ইন হিজ রেক্স। এবং আমাকে বলতেই হয় ওই ছেঁড়া ফাটা কাপড়ে তাকে দারুণ লাগছিল, মানে পুরোপুরি ভিক্ষুক লাগছিল, যে কেউ দেখে তাকে ধোকা খেয়ে যাবে। অর পারহ্যাপস আই শুড সে ইন মাই রেক্স, বা বলতে পারো যে আমার ছেঁড়া ফাটা কাপড়ে, মানে ওর ছেঁড়া ফাটা কাপড়ে বললাম সেটা না, আমার ছেঁড়া ফাটা কাপড়ে। কি বলতে চাইছে? দে আর অ্যান ওল্ড সুয়েট আই গট ইন স্পেন, মানে ওই যে ছেঁড়া ফাটা কাপড়গুলো ও পরেছিল তুমি দেখছিলে, ওগুলো কিন্তু ওর না। ওই ছেঁড়া ফাটা কোটটি, ওটি একটি ওল্ড স্যুট যেটা আমি স্পেনে কিনেছিলাম। ব্যারন হার্সবার্গ, ক্রাইড হিউজি অবাক হয়ে বিস্ময়ে ভরে চিৎকার করে বলল, ব্যারন হার্সবার্গ, গুড হেভেন্স, বাপরে, আই গেভ হিম এ সোভরেন, আমি তাকে একটা সোভরেন দিয়ে ফেলেছি। অ্যান্ড হি স্যাঙ্ক ইনটু অ্যান আর্ম চেয়ার, দ্য পিকচার অফ ডিসমে। এটা বলে সে ওই আর্ম চেয়ারে হতাশ ভাবে বসে পড়ল। গেভ হিম এ সোভরেন, তাকে সোভরেন দিয়ে ফেলেছো? সাউটেড ট্রেভার চিৎকার করে বলল। অ্যান্ড হি বার্স্ট ইনটু এ রোয়ার অফ লাফটার, তারপরে সে হাসিতে ফেটে পড়লো। মানে ট্রেভার বলল, কি তুমি তাকে সোভরেন দিয়ে ফেলেছো? মাই ডিয়ার বয়, ইউ উইল নেভার সি it again. My dear boy, তুমি আর এটা দেখতে পাবে না। I think you might have told me, Alan, said Hughie suckily, and not have let me make such a fool of myself. আমার মনে হয় এই জিনিসটা তুমি আমাকে বলতে পারতে, এবং আমাকে এইভাবে বোকা হতে দিতে নাই পারতে। তুমি আমাকে বলে তো দিতে পারতে, তাহলে আমি আর এরকম বোকা হতাম না। Well, to begin with, Hughie said, it never entered my mind that you went about distributing alms in that reckless way. তুমি যদি সেটা বলছো তাহলে তো আমি বলবো আমার মাইন্ডে এটা ছিলই না যে তুমি এরকম রেকলেস ওয়েতে সবাইকে এরকম ভিক্ষা দিয়ে বেড়াবে, ভিক্ষা ডিস্ট্রিবিউট করে বেড়াবে, এটা তোমার মাইন্ডেই ছিল না। Beside, the fact is that I really was not at home today at anyone, and when you come in, I didn't know whether Harsberg would like this mentioned. You know, he wasn't in full dress.
তাহলে কি বলেছে দেখো, বিসাইড পাশাপাশি দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, যে ব্যাপারটা হলো এই, আই রিয়েলি ওয়াজন্ট অ্যাট হোম, আমি সেই সময় বাড়িতে ছিলাম না, মানে যেই সময় তুমি এই কাণ্ডটি ঘটিয়েছো আমি তো সেই সময় ছিলাম না। আমি জানি না হাসবার্গ কি ভাবলো, বা আমি জানি না হাসবার্গ তার যে নাম নিয়ে আমি তার সম্পর্কে তোমাকে এতগুলো কিছু বলে ফেললাম সে কি ভাবলো, এবং ওই সময় যে তুমি তাকে সোভেরিন দিয়ে ফেলেছো সে কি ভাবলো আমি জানি না, এবং তুমিও যে ওই সময় ঢুকে পড়বে সেটাও তো আমি জানতাম না, কারণ সেই সময় আমার মডেল ছিল স্টুডিওতে, এবং তুমি জানো সে সে সময় তার নিজের পুরো ড্রেসে ছিল না। তাহলে তুমি যে এরকম একটা কাণ্ড ঘটাবে যখন আমি ছিলাম না সেটা তো আমি জানতামই না, তাহলে তুমি কি করে এটা আমাকে বলছো? এবং আমিও জানতাম না যে তুমি এভাবে সবাইকে ভিক্ষা দান করে বেড়াবে যেখানে সেখানে, তাহলে কি করে বলছো? এগুলো আমি আগে থেকে তোমাকে বলতে পারতাম, তুমি তো নিজেই নিজেকে বোকা হতে দিয়েছো। এটাই অ্যালান বোঝাতে চাইলো। হোয়াট এ ডাফার হি মাস্ট থিঙ্ক মি, সেইড হিউজি। হিউজি বলল, ইস সে আমাকে কত বড় বোকাই না ভাবছে। তাহলে হিউজির খুব আফসোস হলো যে সে কি করে ফেলেছে, কাকে সে কি দিয়ে ফেলেছে, কাকে সে ভিক্ষা দিয়ে ফেলেছে। তাই সে বলল, ইস সে আমাকে কত বড় ডাফার ভাবলো। Not at all. He was in the highest spirit after you left. না সেটা ঠিক নয়, সে তো তুমি আসার পরে খুব প্রাণবন্ত ছিল। Kept chuckling to himself and rubbing his old wrinkled hands together. কে বলছে? অ্যালেন ট্রেভার, তার বন্ধু, সেই পেইন্টারটি। তো বলছে না না সেরকমটা ঠিক নয়, তুমি আসার পরে তো উনাকে খুব প্রাণবন্ত দেখাচ্ছিল। এটা বলে সে kept chuckling, chuckling মানে মৃদু হাসা, সে হাসতে থাকলো নিজে নিজেই, এবং rubbing his old wrinkled hand, এবং তার ওই ভাঁজযুক্ত, wrinkled মানে ভাঁজযুক্ত হাতগুলোকে সে কি করলো, ঘষতে থাকলো, মানে দুটো হাতকে একসাথে ঘষতে ঘষতে হাসতে হাসতে সে এটি বলল হিউজিকে। I couldn't make out why he was so interested to know all about you, but I see it all now. আমি বুঝতে পারিনি তখন যে সে তোমার সম্পর্কে সবকিছু জানার জন্য এত ইন্টারেস্টেড কেন, কিন্তু এখন আমি সবই বুঝতে পারছি। এই বলে অ্যালেন ট্রেভার হিউজির দিকে তাকিয়ে তার নিজের হাতগুলো ঘষতে ঘষতে খুবই হাসলো। হি উইল ইনভেস্ট ইউর সভরেইন ফর ইউ, তোমার জন্য তোমার ওই সভরেইনটা তুমি যেটা তাকে ভিক্ষে হিসেবে দিয়েছো সে ইনভেস্ট করে দেবে কিন্তু ব্যবসাতে। হিউজি পে ইউ দ্য ইন্টারেস্ট এভরি 6 months, এবং হিউজি তোমাকে সে কিন্তু প্রত্যেক 6 মাস অন্তর সেটার সুদও দেবে। অ্যান্ড হ্যাভ এ ক্যাপিটাল স্টোরি টু টেল আফটার ডিনার, এবং তোমার জন্য আর একটা খুব বড় স্টোরি আছে ডিনারের পরে বলার জন্য। আই অ্যাম অ্যান আনলাকি ডেভিল, আমি একটি হতভাগা শয়তান, আমি একটি অভাগা শয়তান, গ্রাউলড হিউজি। হিউজি গর্জন করে বলল, ইস কত বড় বোকামি না আমি করে ফেলেছি, আমি তার মতো রিচেস্ট পার্সনকে ভিখিরি ভেবে ভিক্ষে দিয়ে ফেলেছি, কত বড় অভাগা আমি, কত বড় অভাগা শয়তান আমি। দ্য বেস্ট থিং আই ক্যান ডু ইজ টু গো টু বেড, তো এখন আর কিছু করার নেই, এখন সব থেকে ভালো যে কাজটা আমি করতে পারি সেটা হলো ঘুমিয়ে পড়া। অ্যান্ড মাই ডিয়ার অ্যালান ইউ মাস্ট নট টেল এনিওয়ান, এবং মাই ডিয়ার অ্যালান এইটা কাউকে বলবে না কিন্তু। হিউজি ওয়াকড হোম, হিউজি এইটা বলেই অ্যালানকে সে বাড়ির দিকে চলে গেল। ফিলিং ভেরি আনহ্যাপি, অবশ্যই সে খুব আনহ্যাপি ফিল করছিল। অ্যান্ড লিভিং অ্যালান ট্রেভার ইন ফিটস অফ লাফটার, এবং ট্রেভারকে সে সেখানে রেখেই সে বাড়ির দিকে রওনা দিল, কারণ ট্রেভার তো প্রচুর হাসছিল তার ওই কর্মকাণ্ডে। তাই সে বিরক্ত হয়ে সেখান থেকে বলল, আমার আর কিছু করার নেই, যাই ঘুমিয়ে পড়বো, যা বোকামি আমি করেছি, এবং সে সেখান থেকে চলে গেল এটা বলে। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, অ্যাজ হি ওয়াজ অ্যাট ব্রেকফাস্ট, যখন সে ব্রেকফাস্ট সারছিল, দ্য সার্ভেন্ট ব্রট হিম আপ আ কার্ড অন হুইচ ওয়াজ রিটেন মনসেইয়ার গুস্তাভ নওদিন, মেসেঞ্জার ফ্রম ব্যারন হার্টবার্গ। তো পরের দিন সকালে হিউজি যখন ব্রেকফাস্ট সারছিল, চাকর এসে তাকে একটা কার্ড দিল। সেই কার্ডের উপরে লেখা ছিল মনসেয়ার গুস্তাভ নওদিন। গুস্তাভ নওদিন হচ্ছে নাম, মনসেয়ার হচ্ছে, দেখো এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড যার মিনিং হচ্ছে মহাশয়। আমরা ছেলেদেরকে সাধারণত মিস্টার বা মহাশয় বলে সম্বোধন করে থাকি, এবং মেয়েদেরকে মিসেস বা মহাশয়া, তো সেটাই মনসেয়ার ফ্রেঞ্চ ভাষাতে। তো সার্ভেন্ট হিউজিকে যে কার্ডটি এনে দেখালো, সেই কার্ডটির ওপরে লেখা ছিল এই নামটা, মহাশয় গুস্তাভ নওদিন। এটা কে না, মেসেঞ্জার। কার মেসেঞ্জার? ব্যারন হার্টবার্গ, মানে সেই রিচেস্ট পার্সনটির একজন মেসেঞ্জার এসেছে। আই সাপোজ হি হ্যাজ কাম ফর অ্যান অ্যাপোলজি, সেইড হিউজি টু হিমসেলফ, আমার মনে হয় সে এসেছে ক্ষমার জন্য, সেইড হিউজি টু হিমসেলফ, হিউজি নিজেকে নিজে বলতে থাকলো। অ্যান্ড হি টোল্ড দ্য সার্ভেন্ট টু শো দ্য ভিজিটর আপ, এবং সে বলল সার্ভেন্টকে যে তাকে নিয়ে আসতে। অ্যান ওল্ড জেন্টলম্যান উইথ গোল্ড স্পেকটাকল অ্যান্ড গ্রে হেয়ার কেম ইন টু দ্য রুম অ্যান্ড সেইড, হ্যাভ আই দ্য অনার অফ অ্যাড্রেসিং মনসেয়ার এরস্কিন। তো একজন বৃদ্ধ মানুষ ঢুকলো ঘরে, উইথ গোল্ড স্পেকটাকল, তার পরনে কি ছিল? সোনার চশমা। অ্যান্ড গ্রে হেয়ার, তার চুলগুলো ছিল গ্রে, মানে চুলগুলো পেকে এসেছিল প্রায়। কেম ইন টু দ্য রুম, রুমের ভেতরে প্রবেশ করলো এবং বলল, হ্যাভ আই দ্য অনার অফ অ্যাড্রেসিং মনসেয়ার এরস্কিন, আমি কি আপনাকে মনসেয়ার মহাশয় এরস্কিন বলতে পারি, বলে অ্যাড্রেস করতে পারি? হিউজি বোর্ড, হিউজি মাথা নত করে হ্যাঁ জানালো। এটা একটা গেস্টার, যে সামনের জনের কথায় সম্মতি জানানো। আই হ্যাভ কাম ফ্রম ব্যারন হার্টসবার্গ, হি কন্টিনিউড, দ্য ব্যারন, আমি ব্যারন হার্টসবার্গের কাছ থেকে এসেছি, এইভাবে সে বলতে শুরু করলো, দ্য ব্যারন। আই বেগ স্যার দ্যাট ইউ উইল অফার হিম মাই সিনসিয়ারেস্ট অ্যাপোলজিস, স্ট্যামার্ড হিউজি। তো হিউজি সেটা শুনেই তোতলে তোতলে বলল যে আমি ক্ষমা চাইছি, আপনি আমার পক্ষ থেকে বা আমার হয়ে উনার কাছে বলবেন যে আমি উনার কাছে ক্ষমা চাইছি।
আপনি আমার এই ক্ষমা চাওয়ার মেসেজটা দয়া করে নিয়ে যাবেন। সিনসিয়ারেস্ট অ্যাপোলজি, আমি খুবই দুঃখিত, আপনি দয়া করে আমার এই মেসেজটি ওনাকে অফার করবেন। দ্য ব্যারন সেড দ্য ওল্ড জেন্টলম্যান উইথ আ স্মাইল হ্যাজ কমিশন মি টু ব্রিং ইউ দিস লেটার অ্যান্ড হি এক্সটেন্ডেড আ সিল্ড এনভেলপ। তো দ্য ব্যারন সেড ওল্ড জেন্টলম্যান, তো সেই বৃদ্ধ লোকটি তখন বলল, ব্যারন মানে ব্যারন হার্সবার্গ উইথ আ স্মাইল, তো লোকটি হিউজির কথা শুনে হাসতে হাসতে বলল, ব্যারন আমাকে রিকোয়েস্ট করেছিল আপনাকে এই লেটারটা পৌঁছে দিতে। তারপরে এটা বলেই সে তার হাতটা বাড়িয়ে একটা সিল্ড এনভেলপ হিউজির দিকে এগিয়ে দিল। অন দ্য আউটসাইড ওয়াজ রিটেন, তো সেই সিল্ড এনভেলপের মানে সেই লেটারের বা সেই এনভেলপের উপরে কি লেখা ছিল, আ ওয়েডিং প্রেজেন্ট টু হিউজি আর্থকিন অ্যান্ড লরা মার্টন, যে হিউজি আর্থকিন এবং লরা মার্টনের বিয়ের জন্য একটি গিফট ফ্রম অ্যান ওল্ড বেগার, একজন বৃদ্ধ ভিক্ষুকের পক্ষ থেকে। অ্যান্ড ইনসাইড ওয়াজ আ চেক ফর 10,000 পাউন্ড। তো দেখো সেই এনভেলপের ভেতরে কি ছিল, এনভেলপের ভেতরে একটা 10,000 পাউন্ডের একটা চেক ছিল, যেটা কে পাঠিয়েছিল, ব্যারন হার্সবার্গ তার ওই দূত মারফত পাঠিয়েছিল। When they were married, Alan Trevor was the best man and the Baron made a speech at the wedding breakfast. তো অতএব হিউজির সাথে লরা মার্টনের বিয়ে না হওয়ার যে কারণটা ছিল সেটা তো সলভ হয়ে গেল, কারণ লরা মার্টনের বাবা রিটায়ার্ড কলোনেল বলেছিলেন তো, যেদিন তোমার নিজস্ব 10,000 পাউন্ড থাকবে সেদিনই তুমি এনগেজমেন্টের জন্য কথা বলতে আসবে। অতএব এটা তার আজকে হয়ে গেল, তার নিজস্ব 10,000 পাউন্ড যেটা সে গিফট পেল ব্যারন হার্সবার্গের পক্ষ থেকে বিয়ে উপলক্ষে, এটা তার সম্পত্তি হিসেবে দাঁড়িয়ে গেল। অতএব লরার সাথে তার বিয়ের আর কোনো বাধা রইল না, লরার সাথে তার বিয়ে হলো এবং সেই বিয়েতে অ্যালান ট্রেভার, তার বন্ধু অ্যালান ট্রেভার হলো তার বেস্টম্যান। বেস্টম্যান বলতে বিয়ের সময় ছেলেদের সঙ্গ দেওয়ার জন্য তার যে বেস্ট মেল ফ্রেন্ড থাকে, সবসময় বিয়ে চলাকালীন, ওয়েডিং সেরেমনি চলাকালীন তাকে সবসময় সঙ্গ দেওয়ার জন্য তাকেই বেস্টম্যান বলে। তো সেই বেস্টম্যান হলো অ্যালান ট্রেভার এবং বিয়ের যে ব্রেকফাস্ট, সেই ওয়েডিং ব্রেকফাস্টে স্পিচ কে দিল ব্যারন। মিলিয়নিয়ার মডেলস রিমার্কড অ্যালান আর রেয়ার এনাফ বাট মডেল মিলিয়নিয়ার্স আর রেয়ারার স্টিল। তো সেই বিয়েতে অ্যালান কি বলল যে মিলিয়নিয়ার মডেলস মানে মিলিয়নিয়ার মডেলস তো রেয়ার রয়েছে, কিন্তু মডেল মিলিয়নিয়ার্স মানে এই যে মডেল মিলিয়নিয়ার্স আমাদের ব্যারন হার্সবার্গ, এই ব্যারন হার্সবার্গ তো মিলিয়নিয়ার্স, কিন্তু ইনি প্রকৃতপক্ষেই একজন মডেল যে কিনা বাস্তব জীবনেও এত ভালো একটা মানুষ, মানে এই তো প্রকৃতপক্ষে একটা মডেল হওয়ার এক্সাম্পল। এই ধরনের মানুষ কিন্তু রেয়ারার। মিলিয়নিয়ার মডেলস অনেক পাওয়া যাবে, কিন্তু এই ধরনের প্রকৃত মডেল যে কিনা মিলিয়নিয়ার, যার এক্সাম্পল সারা জগৎকে দেওয়া যাবে যে সে এত ভালো মনের মানুষ যে নিজেকেই নিজের সত্যিকারেরই সে মডেল হয়ে উঠেছে, এরকম পার্সন কিন্তু রেয়ারার। কে বলল? অ্যালান বলল ব্যারন হার্সবার্গ সম্পর্কে হিউজি এবং লরা মার্টনের ওয়েডিং সেরেমনিতে। এখানেই এই গল্পটা শেষ হয়েছে। তো গল্পটা সবার কেমন লাগলো জানাবে, আমার তো খুবই ভালো লেগেছে। দেখো এই গল্পটা থেকে আমরা একটা শিক্ষা পেলাম যে আমাদের জীবনে যতই খারাপ কিছু হোক না কেন, জীবন যতই বিপরীত দিকে চলতে থাকুক না কেন, আমাদের হেরে যাওয়া কখনোই উচিত নয়, হতাশ হওয়া কখনোই উচিত নয়। আমাদের কাজ করতে থাকা উচিত, যাতে করে আমরা জানি না কালকে আমাদের জন্য কি ওয়েট করছে। আমাদের সব সময় নিজেদের মনকে ভালোর দিকে চালনা করা উচিত, কাজ করে যাওয়া উচিত এবং সবার প্রতি দয়ালু থাকা উচিত। তাহলেই দেখবে কোনো না কোনো সময় ভগবান আমাদের জন্য ভালো কিছু লিখে রেখেছেন এবং সেটা হঠাৎ করেই আমাদের প্রাপ্তি হবে, যেমনটি ঠিক এই গল্পের হিরোর সাথে হয়েছিল। সে জানতো না যে হঠাৎ করে তার ভাগ্য এভাবে বদলে যাবে, কারণ তার না ছিল সম্পত্তি, না ছিল কাজবাজ, না ছিল জমানো টাকা, লরার সাথে বিয়ে হবে কিনা সে জানতো না। তাহলে এত দুর্ভাগ্য সত্ত্বেও হঠাৎ করে তার নিজস্ব যে স্বভাব, সেই স্বভাবের জন্য হঠাৎ করে সে এত সুন্দর একটা গিফট পেয়ে গেল এবং তার জীবনটা পরিবর্তন হয়ে গেল। অতএব ভগবান আমাদের জন্য কোথায় কি লিখে রেখেছেন সেটা আমরা জানি না, তাই আমাদের জীবনে খারাপ কিছু হলে হতাশাগ্রস্ত না হয়ে বরং আমাদের মাইন্ডকে পজিটিভ রাখতে হবে এবং কাজ করে যেতে হবে। তাহলেই দেখবে ভগবান ঠিক আমাদের জন্য ভালো কিছুই লিখে রেখেছে খারাপের পরে, সেটাই আমাদের সাথে ঘটবে। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে, কারো কোথাও বুঝতে অসুবিধে নেই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে, একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে।